আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে, ডিএমপি কমিশনার। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, ডক্টর জাহিদ। আসন সমঝোতা চূড়ান্ত, শরিকদের জন্য কত আসন ছাড়ছে জামায়াত? কুপিয়ে তরুণের হাত পা বিচ্ছিন্ন, জামায়াতের 2 সমর্থক গ্রেপ্তার। 28 ডিসেম্বর 22 ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে? এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ১০টা ৩০ বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দেন। আজ শপথ গ্রহণের দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে। বিদায়ী প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে যান। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়। নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ অগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং ২ বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ অগস্ট তাকে আপিলের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাদ আলী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী 7 জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে। শনিবার ২৭ ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকেলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র্যাব সহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি, তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে। তিনি জানান, এ পর্যন্ত মামলার তদন্তে মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে। ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে এবং তদন্তে 218 কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে। বিষয়টি উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাদ আলী বলেন, এই মামলার বিষয়ে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে এবং তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশ করা সম্ভব সেটুকুই আজ আপনাদের জানিয়েছি। আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান বিস্তারিতভাবে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, ডাক্তার জাহিদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন।
শনিবার ২৭ নভেম্বর দিবাগত রাত 12:30টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ওনার অর্থাৎ খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে একথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। তিনি বলেন, সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই তাকে কেবিন থেকে সিসিইউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। শনিবার দিনগত রাত 12:30টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করা হয়। এদিকে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মা খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 11:58 তিনি হাসপাতাল ছাড়েন। এর আগে গত বৃহস্পতিবার স্বদেশের জমিনে পা দিয়েই মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকেদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা কার্যক্রম চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে। আসন সমঝোতা চূড়ান্ত। শরিকদের জন্য কত আসন ছাড়ছে জামায়াত? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট বা আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। জামায়াতের সঙ্গে এনসিপির এবং 8 দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। সূত্র জানাচ্ছে, এনসিপির জন্য 30টি এবং 8 দলসহ অন্য শরিকদের সর্বমোট 110 আসন ছাড় দিচ্ছে জামায়াত। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রশ্নে ইতোমধ্যে এনসিপিতে বিদ্রোহ শুরু হয়েছে। সূত্র জানায়, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আজকের মধ্যেই আসতে পারে। শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। এনসিপিকে 30 আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন এ দলটি আসন চেয়েছিল 56টি। এছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে 3টি আসন। এই দলটি 12 আসন চেয়েছিল বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংসদের 300 আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিকদের জন্য উদারভাবেই আসন ছাড় দিচ্ছে জামায়াত। সর্বশেষ দলটির সঙ্গে সমঝোতায় আসা এনসিপির দাবিকৃত 52 আসনের মধ্যে 30টি আসন দিতে রাজি হয়েছে জামায়াত। এবি পার্টিকে 3টি আসন দেওয়া হচ্ছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, আমাদের সমঝোতা আসলে জামায়াতের সঙ্গে নয়, 8 দলের সঙ্গে হচ্ছে। তার দলের 3টি আসন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমরা তো একটা জোটে আছি, এই জোট থেকে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিই জানেন। কুপিয়ে তরুণের হাত পা বিচ্ছিন্ন, জামায়াতের 2 সমর্থক গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান 25 নামের এক তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, এই হামলায় ওই তরুণের 2 হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জামায়াতে ইসলামের 2 সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত আবু সুফিয়ান সিজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন শাহ আলম 22 ও তার ভাই আব্দুর রাজ্জাক 23। তাদের বাড়ি শ্যামপুর খোঁজপাড়া গ্রামে। রাজ্জাক একটি মাদ্রাসার শিক্ষক এবং উমরপুর ঘাট এলাকায় তার একটি ওষুধের দোকান রয়েছে। সেই দোকানের কাছেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা জামায়াতের কোনো পদ পদবিতে না থাকলেও দলটির মিছিল ও সভা সমাবেশে অংশ নিতেন। স্থানীয় সূত্র জানায়, সুফিয়ানের ফুফাতো ভাইয়ের মেয়ের সঙ্গে পাশের এলাকার মোস্তাক নামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের বাবা মেয়েকে নাবালক দেখিয়ে আদালতে মামলা করলে উভয়কে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে জামিন পেয়ে মেয়েটি বাবার কাছে ফিরে আসে এবং এরপর থেকে সুফিয়ানের বাড়িতে বসবাস করছিল।
কিছুদিন আগে মোস্তাক আবারও সুফিয়ানের বাড়ির আশপাশে ঘোরাঘুরি শুরু করে এবং এক পর্যায়ে জোরপূর্বক মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে সুফিয়ান বাধা দিলে মোস্তাকের সঙ্গে তার হাতাহাতি ও কথা কাটাকাটি হয়। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুফিয়ান ওমরপুর ঘাটের সাঁকোর ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিযুক্ত কয়েকজন তার ২ হাত ও পায়ে এলোপাথারি কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সুফিয়ান সিজু গণমাধ্যমকে জানান, পরিকল্পিতভাবে তাকে প্রায় ১.৫ ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা। তিনি দাবি করেন, হামলায় বিষের দোকানদার আব্দুর রাজ্জাক, শরৎনগর গ্রামের আনোয়ার, চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাইদের ভাই নূর সহ আরও কয়েকজন জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে জানা গেছে, আবু সুফিয়ান সিজু আইন শৃঙ্খলা বাহিনীর চিহ্নিত তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার ২৬ ডিসেম্বর শ্যামপুর ইউনিয়নের চামা বাজারে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাস বিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোপাল চন্দ্র মণ্ডল বলেন, আবু সুফিয়ান সিজুর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। ২ জন আসামি বর্তমানে গ্রেপ্তার রয়েছে। এছাড়া আবু সুফিয়ান সিজুর নামেও থানায় একটি মামলা আছে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, আবু সুফিয়ান সিজুর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা তিনি জানেন না। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক মামলা নয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, যা বলছে স্থানীয় জামায়াত। আবু সুফিয়ান সিজুর ওপর হামলার ঘটনায় জামায়াতের নাম জড়ানোয় প্রতিবাদ জানিয়েছে দলটি। শনিবার ২৭ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ বাবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। প্রতিবাদে জামায়াত জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় সিজু নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে কিছু গণমাধ্যমে শিবগঞ্জে জামায়াত শিবিরের নির্মমতা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াতের দাবি, স্থানীয় সূত্র অনুযায়ী আহত সুফিয়ান একজন চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও ডাকাত। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা ইতিমধ্যে মানববন্ধন করে বিচার দাবি করেছেন। ঘটনাটি তার ব্যক্তিগত অপকর্মের প্রতিফল কিনা তা খতিয়ে দেখা উচিত। এছাড়া চাঁদা না পেয়ে হামলা সংক্রান্ত তথ্যকে তারা সম্পূর্ণ হাস্যকর বলে উল্লেখ করে জানায় যে জামায়াত শিবিরের সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই, বরং আহত ব্যক্তি নিজেই একজন চিহ্নিত চাঁদাবাজ। তারা আরও জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়া সমীচীন নয় এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানায়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ২ জন জামায়াতের সমর্থক হলেও তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন, তাদের পরিকল্পিতভাবে ভাসানো হয়েছে। তিনি আরও দাবি করেন, আবু সুফিয়ান সিজু এলাকায় ঘৃণিত ব্যক্তি এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ২৮ ডিসেম্বর ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে বিশ্ববাজারে? দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার ২৭ ডিসেম্বর ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার ২৩ ডিসেম্বর সমন্বয় করে কার্যকর করা এ দামে রোববার ২৮ ডিসেম্বর স্বর্ণ বিক্রি হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৭,৮৫৬ টাকা, যা শনিবার ছিল ২,২৬,২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৭,৫৩৪ টাকা
যা শনিবার ছিল 2,16,017 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,86,449 টাকা, যা শনিবার ছিল 1,85,166 টাকা। এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,55,423 টাকা, যা শনিবার ছিল 1,54,315 টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে।